খুব সম্ভবত ভার্সিটিতে যাচ্ছে। তারা নিজে থেকে এগিয়ে যায় আরাজের দিকে। আরাজ সৌজন্যমূলক হাসে। আরে আরাজ স্যার, আপনার এই অবস্থা কিভাবে হলো? দেখে তো মনে হচ্ছে কেউ মেরেছে আপনাকে। ভার্সিটির শিক্ষককে কেউ মেরেছে, এটা সম্ভব? আরে দেখো ভাইয়ারা, ওনার শরীরে কত জায়গায় ব্যান্ডেজ। আরাজ বুঝতে পারল না তাকে ব্যঙ্গ করে বলল নাকি। তবু ঠোঁটে হাসি রেখে জবাব দিল শুভ্রাকে, তেমন কিছু না শুভ্রা, আসলে রান্নাঘরে কাজ করতে গিয়ে এমন হয়েছে। একা থাকি তো, তাই নিজের কাজ নিজেকেই করতে হয়। আপনার বাড়ির লোক কেউ থাকে না আপনার সাথে? তাছাড়া আঘাতগুলো দেখে তো রান্নাঘরে পাওয়া আঘাত মনে হচ্ছে না। রিমনের কথায় হকচকে যায় আরাজ। কয়েক সেকেন্ড চুপ থেকে দেরি হয়ে যাচ্ছে বলে চলে যায়। সাথে সাথে বলে যায় তার কেউ নেই। পাঁচজন আরাজের যাওয়ার দিকে তাকিয়ে আবারও নিজেদের বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। আজকে সারাদিন তাদের ঘোরার কথা ছিল, কিন্তু ফারহাদের জন্য হলো না। তাকে তো তার কাজে যেতে হবে। তাছাড়া রিমন আর রাহাতের অফিসে যেতে হবে। ভার্সিটির প্রিন্সিপাল একরামুল সাহেব চিন্তিত মুখে বসে আছেন। হাতে রয়েছে ভার্সিটির কিছু স্টুডেন্টের নামের লিস্ট। স্টুডেন্টগুলোর পাশে স্পষ্ট ভাষায় লেখা ড্রাগ অ্যাডিক্টেড। দিনে দিনে লিস্টে নামের সংখ্যা বেড়েই চলেছে। এটাই ওনার চিন্তার কারণ। কোনো রকম সমাধান বের করতে পারছেন না তিনি। ভার্সিটিতে কে স্টুডেন্টের মধ্যে ড্রাগ সাপ্লাই করছে? আর কোনো কিছু না ভেবেই ফোন করেন তিনি কারোর কাছে। সবার লিস্ট পেয়ে গিয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি সব কিছু সমাধান করতে পারবে। লিস্টে দিনে দিনে সংখ্যা বাড়ছে। এভাবে চলতে থাকলে সব স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে পড়বে। অপর পাশের ব্যক্তি কি বলল সেটা শোনা গেল না, কিন্তু একরামুল সাহেবের মুখে আশার আলো ফুটে উঠল। তিনি জানেন খুব তাড়াতাড়ি অপরাধীরা ধরা পড়বে, কিন্তু তবুও চিন্তা মুক্ত হতে পারছেন না। বাড়ির সকলে নিজ নিজ কাজে ব্যস্ত হতে দেখে নিজের ঘরে চলে আসে শুভ্রা। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই মনে পড়ে শপিং ব্যাগগুলোর কথা। ওগুলো তো এখনও খুলে দেখা হয়নি। কাবার্ড থেকে ব্যাগগুলো বের করে বিছানায় দুই পা ভাঁজ করে বসে। শপিং ব্যাগের মধ্যে থাকা জিনিসগুলো দেখতেই হাত মুখে চলে যায় শুভ্রার। কি আশ্চর্য, এখানে তার পছন্দের জিনিস আছে। শাড়ি থেকে শুরু করে পায়ের নূপুর সব কিছু। কত রকমের কানের ঝুমকো, কাজল, নূপুর, কাচের চুড়ি সব কিছু আছে। বেশিরভাগ শুভ্র রাঙা হালকা কাজ করা। সুতির শাড়ির সাথে নীল কালো হাফ সিল্কের শাড়ি। শুভ্র আলতো হাত বোলায় জিনিসগুলোর উপরে। এগুলো কি তার মন্ত্রী মশাইয়ের পছন্দ করা জিনিস? নাড়াচাড়া করতে করতে একটা নীল চিরকুট হাতে পায় শুভ্রা। শোনো মেয়ে, তুমি এখন আমার বউ, আমার জীবনের বাকি পথ চলার সাথী। তোমার প্রতি আমার দায়িত্বের শেষ নেই। জানি না সারা জীবন একসাথে চলতে পারবো কিনা, তবে আমার পক্ষ থেকে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। ইচ্ছাকৃত কখনোই এই পবিত্র সম্পর্কে কোনো আঁচ আসতে দেব না। তবে কোনোদিন অনিচ্ছাকৃত যদি কিছু হয়ে যায়, তবে সেটা অবশ্যই দুইজনের উপর নির্ভর করবে। যা বলতে চেয়েছিলাম, আমার পক্ষে সকলের সাথে শপিং করা সম্ভব নয়, তাই আগে থেকেই তোমার যাবতীয় জিনিস তোমাকে দিয়ে দিলাম। বাকি বিয়ের জিনিস বিয়ের আগেই পাঠিয়ে দেব। আশা করছি কোনো অভিযোগ থাকবে না তোমার। নিশ্চয় ভাবছো মন্ত্রীর মশাই এসব লিখতে গেল কেন? তাহলে বলে রাখি, তুমি যা মেয়ে মুখে বললে না জানি কি হতো আমার সাথে। না হলে মন্ত্রী আরহাম শিকদারের কোনো ইচ্ছে নেই এভাবে লেখার। শুভ্রা মুগ্ধ হয়ে চিরকুটটা পড়ে এলেও শেষের দিকে লেখাগুলো পড়ে রেগে যায়। এই মন্ত্রী কখনোই ভাব দেখানো ছাড়বে না। কিন্তু এই মন্ত্রী মশাইকেই তো শুভ্রা ভালোবাসে। কত স্বপ্ন দেখেছে মন্ত্রী মশাইকে নিয়ে। এখন তো তার অর্ধাঙ্গ এই মন্ত্রী মশাই, তার প্রিয় মন্ত্রী মশাই। অবেলে আপনি এক পশলা বৃষ্টি হয়ে নামুন। আমি পর্দা সরিয়ে জানলাটা খুলে দুহাত দিয়ে আপনাকে ছোঁয়ার চেষ্টা করব। আপনি সকালবেলা সোনালি রোদ হয়ে উঠুন। আমি আড়মোড়া ভেঙে ঘুম থেকে সকালে উঠে আপনি নামক সোনালি রোদটাকে গায়ে মাখব। আপনি দুপুরবেলার ক্লান্তির অবসান হয়ে আসুন। আমি আপনার মাঝে একটু শান্তি খুঁজে নেব। আপনি উদাসীন বিকালের পাখির সুর হয়ে আমার কর্ণকুহরে ভেসে আসুন। আমি নিরবচিত্তে আপনাকে শুনে যাব। আপনি গোধূলির আলোর আধারের প্রহেলিকা হয়ে আসুন। নির্বাক দৃষ্টিতে আমি আপনার পানে চেয়ে থাকব। আপনি রাতের চাঁদ হয়ে উঠুন গগনে। আমি শীতল পাটিতে বসে আপনার জ্যোৎস্না গায়ে মাখব। আপনি নিঝুম রাতে ঝিঝি পোকার ডাক হয়ে আসুন। সেই ডাকে মত্ত হয়ে আমি নিজেকে নিদ্রার কোলে সঁপে দেব। আপনি ফজরের অরুণিমা হয়ে পূর্বাকাশে ভাসুন। আমি চশমা পরা দুই নয়ন জোড়াবো। ভালোবাসি
ভালোবাসি মন্ত্রীমশাই, বড্ড বেশি ভালোবাসি। আপনাদের এই ছোট্ট উপহারও আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। রেজাউল চৌধুরী তার গার্ডরা মিলে পার্টি অফিসের আনাচে কানাচে ওলটপালট করে কিছু একটা খুঁজছে, কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটি কোথাও খুঁজে পাচ্ছে না। রেজাউল চৌধুরী বুকে হাত দিয়ে চেয়ারে বসে পড়েন। তার ধ্বংসের চাবিকাঠি অন্য কারোর হাতে পৌঁছে গেছে তিনি আন্দাজ করতে পারছেন। মনে হচ্ছে এই বুঝি মৃত্যু তার দুয়ারে এসে দাঁড়াবে। ধীরে ধীরে চোখজোড়া ঝাপসা হয়ে আসছে তার। গার্ডরা তৎক্ষণাৎ তাকে নিয়ে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। ইমার্জেন্সিতে ভর্তি করানো হয়েছে রেজাউল চৌধুরীকে। এর আগে একবার তিনি হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন, কিন্তু তখন এত গুরুতর অবস্থা হয়নি। এবার ওনার অবস্থা শোচনীয়। এর মধ্যেই হাসপাতালের বাইরে মিডিয়ার ভিড় জমে গিয়েছে। দীর্ঘ 5 বছর রেজাউল চৌধুরী রাজত্ব করেছেন মন্ত্রী পদে। হঠাৎ তার হাসপাতালে ভর্তি হওয়ায় খবর খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে। এক একজন এক এক রকম সমালোচনা করছে তার এই অসুস্থতায়। তাদের এসব সমালোচনার মাঝেই পরপর 2টো গাড়ি উপস্থিত হয় হাসপাতালে। একটা থেকে নামেন রেজাউল চৌধুরীর স্ত্রী আয়েশা চৌধুরী, আরেকটা থেকে নামেন নিজেকে সম্পূর্ণ ঢেকে রাখা একজন যুবক। আয়েশা চৌধুরী যুবকটির দিকে ছলো ছলো নয়নে তাকিয়ে হাসপাতালের ভেতরে যেতে শুরু করেন। মিডিয়ার মানুষ হামলে পড়ে তাদের উপর। যুবকটির সাথে থাকা গার্ডরা সাবধানতার সাথে সব কিছু সামলায়। আয়েশা চৌধুরী আর যুবকটি চলে যায় ভেতরে। আরহাম শুভ্রাদের বাড়ির থেকে কিছুটা দূরত্বে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পার্টি অফিস থেকে সোজা সে এখানে চলে এসেছে। মুখে মাস্ক আর মাথায় ক্যাপ থাকার কারণে কেউ তাকে দেখলেও চেনার উপায় নেই। ফোনে রেজাউল চৌধুরীর লাইভ খবরটা দেখে যতটা না সহানুভূতি সৃষ্টি হয়েছে, তার থেকে বেশি কালো কাপড়ে আবৃত যুবকটিকে দেখে ক্রূর হাসি ফুটে উঠেছে আব্রাহামের ঠোঁটের কোণায়। বাম হাত দ্বারা চুলগুলো পেছনে ঠেলে গাড়িতে পিঠ ঠেকিয়ে আরামের সাথে হেলান দিয়ে আরহাম গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করলো লাইভটি। তখনই ফোনে অসভ্য মেয়ে নামটা জলজল করে উঠল। নামটা বার কয়েক উচ্চারণ করে নিজেই হেসে ফেলল আরহাম। সে অসভ্য মেয়েটা সময়ের ব্যবধানে এখন তার অর্ধাঙ্গিনী। নামটা এখনো পরিবর্তন করা হয়নি। এখন তো নামটা হওয়া উচিত বউ, মন্ত্রী আরহাম শিকদারের বউ। ভাবনার মাঝেই কলটা কেটে যায়, কিন্তু 1 মিনিট পেরিয়ে গেল আর কল আসলো না। আরহাম ধৈর্যহীন হয়ে পড়ল। মেয়েটা একবার কল দিল আর দিচ্ছে না কেন? ধৈর্যবান আরহামের আর এতটুকু ধৈর্য রাখতে পারল না। মিনিটের মাথায় সে কল ব্যাক করল। ছাদে দাঁড়িয়ে থাকা শুভ্রা আরহামের দিকেই তাকিয়ে আছে। আকাশ মেঘলা হতে দেখে ঘর থেকে ছাদে যখন এসেছিল সে, ইদানিং হঠাৎ হঠাৎ বৃষ্টির আগমন দেখা যায়। সে ভাবনায় বৃষ্টি বিলাস করতে এসেছিল ছাদে, তখন দেখতে পায় আরহামকে। আরহাম হয়তো এখনো তাকে দেখতে পায়নি। দেখবে কি করে? সেই তো ফোনের দিকে নজর। আশেপাশের উপরে নিচে তাকানোর সময় কি তার আছে? তাকালে হয়তো দেখতে পেত ছাদে দাঁড়িয়ে থাকা তার বউকে। শুভ্রা ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসে। এই সেই মন্ত্রীমশাই যে একসময় তাকে সহ্যই করতে পারত না, কিন্তু এখন তার চোখে শুভ্রা স্পষ্ট ভালোবাসা দেখতে পায়। ফোন রিসিভ করার পর দুজনই নীরব হয়ে যায়। কেউ কোনো কথা বলছে না। নীরবতা কাটিয়ে শুভ্রা কথা শুরু করে। শ্বশুরবাড়ির বাইরে কি করছেন মন্ত্রীমশাই? আমাকে বুঝি মিস করছিলেন? শুভ্রা কিভাবে জানলো ভেবে অবাক হল আরহাম। আশপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। শুভ্রা মুচকি হাসে। খুঁজে পেলেন না আমাকে? একটু উপরের দিকে তাকান, দেখুন তো আমাকে দেখতে পান কিনা। আরহাম তাকায় উপরের দিকে, দেখতে পায় শুভ্রাকে। বাতাসের সাথে তাল মিলিয়ে শুভ্রার খোলা চুলগুলো উঠছে। আরও কিছু বলার আগেই প্রবল বেগে বৃষ্টি পড়তে শুরু করলো। আরহাম তড়িঘড়ি করে গাড়িতে বসলো, কিন্তু শুভ্রা ঠাওর সেখানেই দাঁড়িয়ে আছে। শুভ্রাকে ভিজতে দেখে আরহাম বেশ জোরে একটা ধমক মারে ফোনের এপাশ থেকে। এই মেয়ে, ভিজছ কেন? ভেতরে যাও। কি হলো? কথা কানে যাচ্ছে না? কিন্তু শুভ্রা শুনতে পেল কিনা কে জানে। সেখানে দাঁড়িয়ে আরহামের দিকে চেয়ে আছে। আরহাম বুঝতে পারছে বৃষ্টির জন্য হয়তো তার কথা শুনতে পারছে না শুভ্রা। শুভ্রার শরীরে বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি পড়তেই অদ্ভুত অনুভূতি হলো তার। কত বছর হয়ে গেছে বৃষ্টিতে ভেজে না। ভেজে না বললে ভুল হবে, ভিজতে দেয় না তাকে। এই বৃষ্টিতে ভিজলে অসম্ভব পরিমাণে মাথা ব্যথা হয় তার, সাথে তো জ্বর আছেই। বৃষ্টির দিনগুলোতে সকলে তাকে চোখে চোখে রাখে। আজকে লুকিয়ে এসেছে, হয়তোবা সকলে ভাবছে ঘরের মধ্যে আছে সে। শুভ্রার মাথা থেকে বেরিয়ে গেল নিচে তার মন্ত্রী মশাই আছে।
সে মেতে উঠল বৃষ্টি বিলাসে। কিছুক্ষণ ঘুরে ঘুরে বৃষ্টি উপভোগ করে ছোট বাচ্চাদের মতো ছাদের পানিতে লাফালাফি শুরু করলো। তাকে এখন দেখে মনে হচ্ছে 5 বছরের কোনো বাচ্চা বৃষ্টির পানিতে লাফাচ্ছে। আরাম অবাক হয়ে দেখছে শুভ্রার বাচ্চামো। এতদিনে তার আবার মনে পড়েছে শুভ্রা আর তার বয়সের পার্থক্য। মেয়েটা তার থেকে 12 বছরের ছোট, তবু সে এই মেয়েটাকে নিজের অর্ধাঙ্গিনীর জায়গা দিয়েছে। বুকের বাপাশে এখন এই মেয়েটির বাস। হঠাৎ তার মনে প্রশ্ন জাগল, আচ্ছা, বয়সের এত পার্থক্য কি কখনো একটা সুখী সংসার গড়তে পারবে তারা, নাকি সময়ের ব্যবধানে আলাদা হয়ে যাবে তারা? বুকটা মোচড় দিয়ে উঠল আরহামের। না, কখনোই আলাদা হবে না, কখনোই না। মুগ্ধ নয়নে সে দেখতে থাকে তার বউয়ের বাচ্চামো। আরহাম এত কিছুর মাঝে প্রায় ভুলেই গিয়েছে শুভ্রা এখন বৃষ্টিতে ভিজছে। তড়িঘড়ি করে ফাহিমের নাম্বারে ফোন দেয় আরহাম। এক্ষুনি বাড়ির ছাদে যা, তোর আদরের বোন ভিজছে বৃষ্টিতে। কোথায় থাকিস তুই? মেয়েটাকে বৃষ্টিতে ভিজছে সেদিকে খেয়াল নেই তো, তাড়াতাড়ি যা। হঠাৎ আরহামের কলে ফাহিম অবাক হলেও আরহামের বলা কথাগুলো শুনতে পেয়েই দৌড়ায় ছাদের দিকে। ড্রয়িং রুমে আপাতত কেউ নেই। আরহামের আর কোনো কথা শোনার অপেক্ষা করল না ফাহিম। এখন থেকে শুভ্রাকে থামাতে হবে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তার। মেয়েটিকে ভুলে গিয়েছে তার বৃষ্টিতে ভেজার বারণ। রেজাউল চৌধুরীকে কেবিনে শিফট করা হয়েছে। আয়েশা চৌধুরী স্বামীর পাশে বসে আছেন। অনবরত কান্না করছেন তিনি। এই পৃথিবীতে তার স্বামী ছাড়া আর কেউ নেই। কেবিনের দরজা খোলার শব্দ তাকান তিনি সেদিকে। কোনো কিছু না বলেই মুখ ফিরিয়ে নেন তিনি। আলগোছে বেরিয়ে যান কেবিন থেকে। তার যাওয়ার দিকে তাকিয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে যুবকটি। রেজাউল চৌধুরী জ্ঞান ফেরেনি। আপনি হলেন পৃথিবীর এমন একজন বাবা যে কিনা নিজের সন্তানদের খুনি নিজেই। স্বার্থে পড়ে নিজের সন্তানদের নিজেই খুন করতে পারেন। কেমন হতো যদি ভাইয়া বেঁচে থাকতো? কেমন হতো যদি আমার ছোট বোনটা বেঁচে থাকতো? কেন তারা আপনার এই পাপের শিকার হলো? তারা তো কোনো দোষ করেনি, তাহলে কেন তাদের ভুগতে হলো? কেন নষ্ট করলেন আমার শৈশব? কেন বানলেন আমাকে পাপী? আপনি যদি নিজের সন্তানদের মৃত্যুর কারণ হন, তাহলে আপনার ধ্বংসের কারণও হবে আপনার সন্তান। এটা তো শুধু আপনার জন্য সামান্য ছিল। দেখতে থাকুন কি হয় আপনার সাথে। কতগুলো বলেই কেবিন থেকে বেরিয়ে পড়ল যুবকটি। বাইরে দাঁড়িয়ে থাকা আয়েশা চৌধুরীর দিকে করুণ চোখে তাকালো সে। আয়েশা চৌধুরী মুখ ফিরিয়ে নিলেন। হতাশ হয়ে চলে গেল যুবকটি। আয়েশা চৌধুরীর চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তোর এই করুণ চাহনি আমাকে ভেতরে ভেতরে শেষ করে দেয়। আমি তো মা, সন্তানের অমন চাহনি কিভাবে সহ্য করি বলতো? তবু যে আমার কিছু করার নেই। হাত পা বাঁধা আমার। ক্ষমা করে দিস তোর এই অভাগী মাকে। আরামের উপর বেশ রেগে গিয়েছে শুভ্রা। মন্ত্রী মশাইয়ের জন্য আজ তাকে এতগুলো কথা শুনতে হলো। বদলোক একটা। ভাগ্যিস বাড়িতে ফাহিম ছাড়া আর তার অন্য ভাইরা ছিল না। থাকলে না জানি আজকে তার উপর দিয়ে সুনামি বয়ে যেত। তাও তো বাকিদের থেকে কম কথা শুনতে হলো না। ছোট্ট হৃদয় ছাড়েনি তাকে উপদেশ দিতে। সকলের এক কথা বারণ করা সত্ত্বেও বৃষ্টিতে কেন ভিজল সে? টাওয়াল দিয়ে ড্রেসিং টেবিলের সামনে মাথা মুছছিল শুভ্রা। তখনই ডান দিকের গলার কাছে থাকা তিলটা চোখে পড়ে তার। সাথে সাথে মনে পড়ে যায় বিয়ের দিনের কথা। ছাদে যখন আরহাম তার কানের কাছে মুখ নিয়ে এসেছিল, তখন শুভ্রার মনে সকল উল্টাপাল্টা ভাবনা ঘুরছিল। কিন্তু তার সকল ভাবনাকে মাটি করে দিয়ে আরহাম বলে উঠেছিল, তুমি কি জানো তোমার গলার কাছের এই তিলটা কতটা আকর্ষণ করে? জানবে কি করে? তুমি তো আর আমার মতো করে দেখোনি। আর একটা কথা কি জানো, এই তিলটার মতো একজনের তিল ছিল। ব্যাস, এটুকুই ছিল শুভ্রাকে রাগানোর জন্য। প্রথম কতগুলো লজ্জায় লাল হয়ে যাওয়া শুভ্রা তৎক্ষণাৎ রেগে আগুন হয়ে গিয়েছিল। আরেকজনের এমন তিল আছে মানেটা কি? কতগুলো মনে পড়তেই রেগে থাকা শুভ্রা রাগ আরও তরতরিয়ে বেড়ে যায়। এখন খুব করে ইচ্ছা করছে মন্ত্রী মশাইয়ের চুলগুলো হাত দিয়ে মুঠ করে ধরে ছিঁড়তে। কি সুন্দর ফাহিমের হাতে তাকে ধরিয়ে দিয়ে ভদ্র সাহেবের মতো চলে গেলেন। অসভ্য লোক কোথাকার। শুভ্রার কাচুমাচু হয়ে যাওয়া মুখটা বারবার আরহামের চোখের সামনে ভাসছে। পেট ফেটে হাসি আসতে চাইছে আরহামের, কিন্তু তার চরিত্রের সাথে তো সেটা মানায় না। তাই নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আপাতত সে যাচ্ছে ফাহিমকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে। যতই বিরোধী দল হোক, এক সময় তো কাছের মানুষ ছিল। ফাহিম মুখ ফুলিয়ে ড্রাইভ করছে। কোথায় চেয়েছিল আজকে একটু শান্তিতে থাকবে, কিন্তু তার শান্তিতে এক বালতি পানি ঢাললো আরহাম। কি দরকার হাসপাতালে যাওয়ার? রেজাউল চৌধুরীর নাম শুনলেই তো তার হাত পা রগে শক্ত
শক্ত হয়ে যায়। এখন নাকি তাকে দেখতে যেতে হবে। কালকে রাতে কোথায় গিয়েছিল? কে? শুভ্রা ইবনাত খান। গাড়ি জোরে ব্রেক করে ফাহিম প্রচণ্ডভাবে চমকেছে। চোখ বড় বড় করে তাকায় আরহামের দিকে। আরহামের তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে। ফাহিম ভেবে পাচ্ছে না এখন তার কি ঠিক বলা উচিত। আরহামকে মিথ্যা বলে লাভ হবে না, আর সত্যি বললে আরও বেশি বিপদ। শুকনো ঢোক গিলল ফাহিম। বনি, আবার কোথায় যাবে ভাই? কি বলছেন এসব? বনি রাতে বাড়ি থেকে বের হবে এটা অসম্ভব। আপনি তো ভুল দেখেছেন। কিন্তু আপনি রাস্তায় কি করছিলেন? আমরা তো আপনাকে দেখতে পেলাম না। দুই হাতে মুখ চেপে ধরল ফাহিম। ইস, কি বলে ফেলল! এই জন্য বুঝে রাহাত বলে, তোর মতো পেট পাতলাকে সাথে নেওয়া মানে নিজের পায়ে নিজে কোরাল মারা। এখন তো কথাটা সত্যি মনে হচ্ছে ফাহিমের। আরহাম বাঁকা হাসে ফাহিমের বোকা কথা শুনে। আমি তোকে তো কোনো রাস্তার কথা বলিনি। ভুরু নাচিয়ে বলে আরহাম। ফাহিমের মনে হচ্ছে এখন তার পানি খাওয়া উচিত। গলা শুকিয়ে গিয়েছে। আরাম যদি একবার জানতে পায় ওসব বিষয়, তাহলে নিশ্চয়ই এখন তাকে গাড়ি থেকে সোজা নদীতে ছুঁড়ে মারবে। তবু বুকে সাহস সঞ্চয় করে বলে, আসলে ভাই, আমি কি এখনো কোনো আসল নকল জিনিসের দোকান খুলেছি? যে আসলে বলছিস আমার বউ মাঝরাতে বাড়ি থেকে বের হবে আমি জানতে পারবো না ভেবেছিস? তোদের বারণ করিনি এখনই কিছু না করতে। আরামের ধমকে চুপসে যায় ফাহিম। এক নাগারে সব কিছু বলে দেয় আরামকে। কিন্তু আরামের কোনো প্রতিক্রিয়া না দেখে আশ্চর্য হয় ফাহিম। আরামের তো এখন উচিত ছিল ফাহিমকে ইচ্ছে মতো ধোলাই করা, কিন্তু আরাম শান্ত হয়ে বসে আছে। আরামের শান্ত থাকা যে ঝড়ের পূর্ব লক্ষণ তাতে কোনো সন্দেহ নেই ফাহিমের। আরামের মুখের দিকে চেয়ে আছে ফাহিম কোনো কিছু শোনার আশায়। আমাকে কি তোর বউ মনে হচ্ছে? এভাবে তাকিয়ে আছিস? ছি ছি, কি অবস্থা! এই, তুই আবার ওইরকম ছেলে নাকি? চোখ সরা তোর। আমার একমাত্র বিয়ে করা বউ এখন আমাকে এইভাবে দেখলো না তুই? আমি জানি আমি সুদর্শন, তাই বলে তুই ছেলে এইভাবে তাকাবি? ফাহিম সিট থেকে কিছুটা ঝুঁকে আরামের দিকে। আরাম যে এমন কিছু বলবে তা কল্পনা তো হয়তো কখনো চিন্তা করতে পারিনি। ওরকম ছেলে বলতে কি বোঝাতে চাইছে তাকে? ইয়াক, ভাবতেই বমি বমি পাচ্ছে ফাহিমের। শেষে কি না ওইরকম ছেলেদের সাথে তুলনা? না, ওদের তো ছেলে বলাও চলে না। না, আর একটা কথা বানানো যাবে না মন্ত্রীর সাথে। গম্ভীর মন্ত্রী নির্লজ্জ হয়ে গিয়েছে, আবার কিছু বলে না বসে। আরামকে কয়েকটা কথা শোনানোর ইচ্ছা হচ্ছিল ফাহিমের, কিন্তু কিছু বলল না। মাথা থেকে সব ঝেড়ে ফেলে গাড়ি আবার চালানো শুরু করলো। কেউ নেই হাসপাতালের বাইরে। বৃষ্টি হওয়ার কারণে হয়তোবা চলে গিয়েছে। আরহামদের জন্য এটা ভালোই হয়েছে। এমনিতেই মন্ত্রী আরহাম শিকদারের বিয়ের খবর চারিদিকে ছড়িয়ে আছে। তার উপর যদি এখন বিরোধী দলের কাছে আরহাম দেখে, তাহলে তাকে উল্টাপাল্টা খবর চাপিয়ে দিবে। আরহাম আর ফাহিম হাসপাতালের ভেতরে ঢুকে মাস্ক আর ক্যাপ পরে থাকায় কেউ চিনতে পারল না তাদের। ওরা সোজা চলে যায় রেজাউল চৌধুরীর কেবিনের দিকে। গার্ড ঘিরে রেখেছে এরিয়াটুকু। থেমে যায় ওরা। তখন রিসেপশন থেকে আয়েশা চৌধুরী আসেন। উনি ঠিকই চিনতে পারেন আরহামদের। কোনো কিছু না বলে নিজের সাথে রেজাউল চৌধুরীর কেবিনের দিকে নিয়ে যেতে শুরু করেন আরহামদের। গার্ডরা বাধা দিতে চাইলেও আয়েশা চৌধুরীর জন্য দিতে পারলেন না। কেবিনের দরজার কাছে এসে তিনজনই থেমে যায়। রেজাউল চৌধুরীর জ্ঞান এখনও ফেরেনি। বাইরে থেকে আরহাম আর ফাহিম তাকে দেখে আর এক সেকেন্ডও সময় ব্যয় করল না। মুখ ঘুরিয়ে চলে আসলো তারা। রেজাউল চৌধুরীর বিশ্বস্ত গার্ড ইকবাল সবটা দেখলেন, কিন্তু চিনতে পারলেন না আরহামদের। আয়েশা চৌধুরীর মমতা ভরা নয়নে দেখল আরহামকে। অনেকে হয়তো সব কিছু অন্যরকম থাকতো। তাকে তার ছেলে মেয়েদের থেকে আলাদা হতে হতো না। শিকদার পরিবারের শত্রুতার সৃষ্টি হতো না। আর আজ বসে আছে টিচার্স রুমে। হাত পায়ে থাকা ক্ষতগুলোর জন্য কত প্রশ্নের সম্মুখীন হতে হলো তাকে। এসবের বেশ বিরক্ত আরাজ। ক্ষতগুলোর দিকে তাকালে বারবার খালি রাতের কথা মনে পড়ছে তার। রাতে যখন সে গাড়ি করে ফিরছিল, তখন হঠাৎ তার সামনে গাড়ি কিছুটা দেখতে পায়। গাড়ি থামিয়ে নেমে পড়লে কয়েকজন ছেলে তাকে ঘিরে ফেলে চারিদিক থেকে। এই, কে আপনারা? এবার পট আটকেছেন কেন? কিন্তু কোনো উত্তর পায়নি সে। অনেকক্ষণ এক ধরনের প্রশ্ন করেও কোনো ভাবান্তর করাতে পারেনি ছেলেগুলোর। আর আজ ভালো করে তাকে দেখে পাঁচজন ছেলে, সবাই কালো রঙের হুডি পরা। চেনার কোনো উপায় নেই। কি চান আপনারা? এভাবে আমাকে আটকে রেখেছেন কেন? এর ফল ভালো হবে না কিন্তু। আর কিছু বলার সুযোগ পেল না আরাজ। পায়ে ব্যথা অনুভব করলো সে। একের পর এক হকি স্টিক দিয়ে তাকে মেরেছে ছেলেগুলো। কিন্তু এবার তাদের সাথে আরও একজনকে দেখতে পেল আরাজ।
5 জনের জায়গায় 6 জন হয়েছে। কিছুক্ষণ পর ওকে ওখানে রেখে চলে গিয়েছিল সবাই। আরাজকে মেরে ফেলা তাদের উদ্দেশ্য ছিল না, এটা বুঝতে পেরেছিল আরাজ। সেভাবে তাকে আঘাত করেনি। বিকালের দিকে বাড়িতে ঢোকা মাত্রই হঠাৎ কেউ শক্ত করে জড়িয়ে ধরে আরহামকে। হঠাৎ এমন হওয়ায় হকচকে যায় আরহাম। জড়িয়ে ধরা মানুষটিকে দেখে সজোরে ধাক্কা মারে নিজের কাছ থেকে। নেহা তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। আরহাম অগ্নি দৃষ্টিতে তাকায় নেহার দিকে। নিতুল এসে তোলে বোনকে। নেহার চোখ ছলছল করছে, কিন্তু তাতে কোনো পরিবর্তন হলো না আরহামের। গর্জে উঠল আরহাম। ঠাস করে থাপ্পড় মারল নেহার গালে। নিতুলের বুকে আছড়ে পড়ল নেহা। তোর সাহস হলো কিভাবে আমাকে জড়িয়ে ধরার? ড্রয়িং রুম উপস্থিত সকলে কেঁপে উঠল আরহামের চিৎকারে। নীলিমা শিকদার রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন। তিনি দেখছেন সবটা। আরহামকে এখন শান্ত না করলে খারাপ কিছু হয়ে যাবে। আরহামের সামনে এসে দাঁড়ান তিনি। বাবা শান্ত হও। কিভাবে শান্ত হব মা? ওর সাহস দেখে আমি অবাক হচ্ছি। নীলিমা শিকদার কোনোরকম আরহামকে নিয়ে যান ঘরে। আরহামের শরীর জ্বলে যাচ্ছে রাগে। সোফায় মাথা নিচু করে বসে আছে আজাদ শিকদার। মেয়ের এমন কাজে তিনি লজ্জিত। মেয়েটাকে এত করে বোঝানোর পরও একই কাজ করছে। তারা আসার পর থেকে বাড়িটা আরও আনন্দে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু নেহার এমন কাজে সব কেমন নিস্তব্ধ হয়ে গেল। নিতুল নেহাকে নিয়ে যায়। নেহা মনে হচ্ছে ঘোরের মধ্যে আছে। সে ভাবতে পারেনি আরহাম এভাবে প্রতিক্রিয়া করবে। জানলে হয়তো কখনোই এই ভুলটা করতো না নেহা। শুভ্রা রদিদি খিলখিলিয়ে হাসছে। তাদের কোনোভাবেই হাসি থামছে না। রাইমা চোখ গরম করে তাকায় তাদের দিকে। 3 বান্ধবী গ্রুপ কলে কথা বলছিল। রাইমা ঘর থেকে ড্রয়িং রুমে এসেছিল নীলিমা শিকদারের সাথে শুভ্রার কথা বলিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার আগেই নেহা এমন একটা কাজ করে বসলো। শুভ্রা পুরো ঘটনাটা দেখেছে। প্রথমে রাগ উঠেছিল, কিন্তু পরে মন্ত্রী মশাই নেহার সাথে করা কাজ দেখে কোনোভাবেই হাসি থামাতে পারছে না সে। শহরের বড় কমিউনিটি সেন্টার আলোকসজ্জায় সজ্জিত। একটু খামতি রাখা হয়নি সাজানোয়। লাইটিং থেকে শুরু করে সবকিছু নিখুঁতভাবে সাজানো হয়েছে। জায়গায় জায়গায় গার্ড বসানো। 2 পরিবারের আত্মীয়দের সাথে সাথে মিডিয়ার লোকেদের আনাগোনা চারিদিকে। ভেতরে প্রবেশকৃত প্রতিটা মানুষকে চেক করার পর ঢুকতে দেওয়া হয়েছে। একের পর এক শিল্পপতি, মন্ত্রী, এমপি আরও নানান মানুষের আগমনে আলোচনা সমালোচনা সৃষ্টি হচ্ছে। কড়া গার্ডে রাখা হয়েছে তাদের। আরহাম নিজে তাদের স্বাগতম জানাচ্ছে। অফ হোয়াইট পাঞ্জাবি পরেছে আরহাম, সোনালি রঙের ছোট ছোট কাজ করা পাঞ্জাবিতে। গম্ভীর মুখে আজকে লেগে আছে নজর কাড়া হাসি। যারা মন্ত্রীকে কখনো হাসতে দেখেনি তাদের কাছে অসম্ভব সুন্দর লাগছে সেই হাসি। কিন্তু এত সুন্দরতায় চুলগুলো আজকে কেমন বেমানানো লাগছে। বরাবরের মতো চুলগুলো আজকে তার সৌন্দর্য প্রকাশ করতে পারছে না। আর কিছুক্ষণ পর বিয়ের কার্যক্রম শুরু করা হবে। সাংবাদিকগণ লাইভ টেলিকাস্ট সব কিছু করছে। 2 পরিবারের সকলে উপস্থিত হয়েছে, কিন্তু বিয়ের কোণে আর তার ভাইদের কোনো খোঁজ নেই। বিয়ে পড়ানোর সময় হয়ে গেছে, কিন্তু তাদের দেখা মিলছে না। শিকদার পরিবারের মুখে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। কানা ঘোষা শুরু হয়েছে সকলের মাঝে। কেউ কেউ তো বলছে বিয়ের কোণে পালিয়েছে, আবার কেউ বলছে কোনো বিপদ হয়েছে। কিন্তু এত কিছুর মাঝে যার বউ সেই ভাবলেশীনভাবে বসে আছে। একটু বিচলিত দেখা যাচ্ছে না তাকে। এমনকি খান পরিবারের সকলের অবস্থা আরহামের মতো। তারা দিব্যি আছে। আজমল শিকদার এগিয়ে গেলেন আরহামের দিকে। আরহাম, নাতবু এখন আসছে না কেন? এত সময় তো লাগার কথা নয়। কোনো বিপদ হলো না তো? দাদু, তুমি জানো না তোমার নাতবউ সম্পর্কে? তাহলে এত চিন্তা করার কি আছে? তাছাড়া ওর সাথেও রক্ষকরা আছে। তারা নিজেদের জীবন দিয়ে দিবে, কিন্তু বোনের গায়ে ফুলের টোকা পড়তে দিবে না। আর অত কিছু সামলাতে তো সময় দরকার। দেখো, আর ঠিক 5 মিনিটের মধ্যে আসবে। কিন্তু আজমল শিকদারকে তবুও বিচলিত দেখা গেল। তার মনে ভয়ের বাসা বেঁধেছে। ইশতিয়াক খান আজমল শিকদারের কাঁধে হাত রাখলেন। আরে ভাই, কোনো চিন্তা করতে হবে না। নাত জামাই বলল না 5 মিনিট, ঠিক 5 মিনিটের মধ্যেই দেখবেন ওরা চলে আসবে। শিকদার পরিবার কিছুটা চিন্তা মুক্ত হলো, কিন্তু মানুষের কানাঘোষা এখনো চলছে। এর মধ্যেই কয়েকজন সাংবাদিক এগিয়ে আসেন আরহামের দিকে। একের পর এক প্রশ্ন করতে থাকেন। আরহাম স্বাভাবিকভাবেই তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। স্যার, ম্যাম এখন আসছে না কেন? বিয়ের কোনো এইভাবে উপস্থিত নেই, এর কারণ কি হতে পারে? এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক কিছু? কোথাও আবার তিনি এই বিয়েতে রাজি নন তো, যার কারণে উপস্থিত নেই? তার মতের বিরুদ্ধে কি বিয়ে হচ্ছে? সাংবাদিক জিসান নামের একজনের প্রশ্নে আরহামের স্বাভাবিকতার আগে রূপান্তরিত হলো, কিন্তু বহিষ্প্রকাশ হলো না। পা থেকে মাথা অব্দি জিসানকে দেখে নিল আরহাম। কটাক্ষতার সাথে প্রশ্ন করা জিসান মন্ত্রীর এমন দৃষ্টিতে নিজের ভেতরে ভয় অনুভব করল।
আরহাম সবাইকে দরজার দিকে তাকাতে বলে 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করল। তৎক্ষণাৎ দরজায় লাইট ফেলা হলো। আরহাম 3 বলার সাথে সাথে শুভ্রাকে দেখা গেল সেখানে। লাল টুকটুকে বিয়ের লেহেঙ্গাতে সৌন্দর্যতার বহিঃপ্রকাশ হচ্ছে শুভ্রার। অসম্ভব সুন্দর লাগছে তাকে। ক্যামেরার ফোকাস এখন তার দিকে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে তার 4 ভাই। তাদের 4 ভাইয়ের পরনে একই রকমের পোশাক, ধূসর রাঙা পাঞ্জাবিতে হালকা সোনালি কাজ করা। তাদেরকে অসম্ভব সুন্দর লাগছে। 4 ভাইয়ের মাঝখানে শুভ্রাকে কোনো রাজকন্যার থেকে কম লাগছে না। লেহেঙ্গা ভারী হওয়াতে শুভ্রা ভালোভাবে হাঁটতে পারছে না। রিমোনা রাহাত তার 2 পাশের 2 হাত ধরে রেখেছে। ধীরে ধীরে স্টেজের সামনে নিয়ে যেতে শুরু করলো শুভ্রাকে। আরাম মুগ্ধ চোখে দেখছে শুভ্রাকে। হাতটা অনেক কষ্টে সামলে রেখেছে। বারবার বুকের বাঁ পাশে চলে যেতে চাচ্ছে। কি মায়াবী লাগছে তার বউকে। মন চাচ্ছে এভাবেই দেখে যেতে। তার পছন্দ করা শাড়ি, অর্গামেন্টস সেজেছে শুভ্রা। বাড়তি কোনো কিছু ব্যবহার করেনি। সাধারণ সাজে অসাধারণ লাগছে শুভ্রাকে আরামের কাছে। শুভ্রা দেখল তার মন্ত্রীমশাইকে, কিন্তু মুখে হাসি ছাড়া কোনো প্রতিক্রিয়া করল না। এতে খুব বেশি অবাক হলো না আরহাম। সেদিনের পর থেকে শুভ্রা তার সাথে একটা কথা বলেনি। যতবার ফোন দিয়েছিল ততবারই বন্ধ পেয়েছিল। আরহাম ভেবেছে সেদিন বৃষ্টিতে ভিজতে দেয়নি বলে হয়তো এত রাগ। সে রাগ দেখিয়ে ফোন দেয়নি। আর না দেখা করেছে। মনে মনে প্রতিজ্ঞা করেছে একবার শুধু নিজের কাছে নিয়ে যেতে পারলে সব কিছু সমাধান করবে। আরাম হাত বাড়ায় শুভ্রার দিকে। 4 ভাই মিলে হাসি মুখে শুভ্রার হাত তুলে দেয় আরামের হাতে। আরাম শুভ্রাকে নিয়ে তাদের নির্দিষ্ট জায়গায় বসে। কাজী বিয়ে পড়ানো শুরু করেছে। শুভ্রার চোখ খুঁজছে কাউকে। রাইমা আর অদিতি বুঝতে পেরেছেন শুভ্রা কাকে খুঁজছে। তার ইশারায় বোঝায় তাকে আসতে দেওয়া হয়নি বিয়েতে। সেদিন বিয়েতে তো শুভ্রা এক প্রকার ঘোরের মধ্যে ছিল, যার কারণে আরহাম কখন কবুল বলেছে শুনতে পায়নি। কিন্তু আজকে সেই 3টি শব্দ শোনার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে শুভ্রা। আরহামকে যখন কাজী কবুল বলতে বলে আরহাম স্বাভাবিকভাবেই বলে। শুভ্রা শুনে শান্ত অনুভব করল। আজকে তার মনে হচ্ছে মন্ত্রী মশাই তার একমাত্র, তার একান্ত পুরুষ। শুভ্রাকে কবুল বলতে বললে আরহামের সম্পূর্ণ বিপরীত ঘটল। কোনো রকম না থেমে একেবারেই 3 বার কবুল বলে দিল। হেসে ফেলল সবাই। শুভ্রা সামান্য লজ্জা পেল। অতঃপর রেজিস্ট্রি পেপারে সাইন করার মাধ্যমে তাদের বিয়ে সামাজিকভাবে স্বীকৃতি পেল। বিদায়বেলা খানবাড়ির প্রতিটি মানুষ অঝরে কান্না করছে। মেয়ের বিয়ে তো আর কয়েকদিন আগে দেখেছিল, কিন্তু তখন তো আর মেয়েকে কাজ ছাড়া করা হয়নি। শুভ্রার চোখে পানি। একে একে সবাইকে জড়িয়ে ধরে বিদায় নিচ্ছেও। রেজিনা খান আর ফারজানা খান সংসার বিষয়ক নানা রকম উপদেশ দেয় শুভ্রাকে। সে মনোযোগ সহকারে শুনে কারো কান্না থামতে না দেখে এবার শুভ্রা নিজেই কান্না থামিয়ে দেয়। ধুর, ভালো লাগে না। আমি তো মন্ত্রী মশাইয়ের কাছে যাচ্ছি, অন্য কোথাও তো না। এই যে আনোয়ার খান, আপনি না আমাকে দেখতেই পারেন না? তাহলে এখন এত কান্না করছেন কেন? ভাবিরা তোমরা কান্না করছো, এখন কয়েকদিন শান্তিতে থাকো। কয়েকদিন তো আর আমার জ্বালা তোমাদের সহ্য করতে হবে না। তবে বেশি দিন শান্তিতে থাকতে পারবে না। আমি আবার তোমাদের জ্বালাতে চলে আসবো। আমার ছোট ছোট গুপ্তচররা যেদিন যে কোনো দিন আসবে। আর এই যে আমার মায়েরা, তোমাদের হাতের একটু রেস্ট দরকার। প্রতিদিন আমাকে তুলে খাওয়াও। কিছুদিনের জন্য না হয় এই দায়িত্ব আমার একমাত্র শাশুড়ি মাকে দিলাম। তাতে অবশ্যই তোমার জেলাস হবে না। দাদু আর বড় বাবারা তোমার নিজেদের সব ঔষধ ঠিকঠাক খাবে। আমি কিন্তু আমার গুপ্তচর রেখে যাচ্ছি তোমাদের মাঝে। সব খবর পাই টু পাই আমাকে দেবেও। সুতরাং কোনো ঔষধে ফাঁকি নয়। রিত পাবো তো আমি সব খবর। অবশ্যই ফুপিমা, তোমার এই গুপ্তচর তোমাকে সব খবর দেবে। শুভ্রার কথা শুনে সকলের কান্না এমনিতে থেমে গিয়েছে, কিন্তু হৃদের কথা শুনে হেসে ফেলে সবাই। শুভ্রা আবার এগিয়ে যায় ভাইদের দিকে। তোমরা কি বলেছিলে ভুলে গেছো? আমি বলেছিলে আমার তোমরা কান্না করবে না। তাহলে তোমাদের চোখে পানি কেন? যাও, একজনও কথা বলবে না আমার সাথে। গাল ফুলে ফেলে শুভ্রা। কান্না করার কারণে ফর্সা মুখ লাল হয়ে গিয়েছিল, তার উপর আবার গাল ফোলানোর কারণে ছোট বাচ্চাদের মতো লাগছে। 4 জন একসাথে এসে জড়িয়ে ধরে শুভ্রাকে। ভেতরে তাদের ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু বোনকে সঠিক মানুষের হাতে তুলে দেওয়ার আনন্দ হচ্ছে। দেখ, আমরা কান্না করছি না তো, গাল ফোলাতে হবে না আর। হাসে শুভ্রা। তার ভাইদের কিভাবে সামলাতে হয় সে খুব ভালো করেই জানে। বনি, আমাদের মতো এখন এই মানুষগুলো তোর আর একটা পরিবার। তাদের সম্মান এবং ভালোবাসায় কোনো কমতি রাখবি না। আমরা জানি আমাদের এসব বললেও হবে না, বললেও হবে। তুই তাদের প্রাপ্য সম্মান তাদের দিবি। কিন্তু একটা কথা মাথায় রাখবি, বিপদ এখনও কাটেনি। অবশ্যই তুই নিজেকে নিরাপদ রাখবি। আমরা জানি তোর মন্ত্রী মশাইয়ের তোকে আগলে রাখবে, তবু নিজেকে নিজেই নিরাপদে রাখার চেষ্টা করবি।
আমরা আছি সবসময় তোর পাশে। চারজন একসাথে কথাগুলো বলল শুভ্রাকে। জড়িয়ে ধরে ধীর কণ্ঠে বলার কারণে কেউ শুনতে পেল না তাদের কথোপকথন। শুভ্রা মিষ্টি এসে তাদের থেকে বিদায় নিল। তারাও চোখে পানি, ঠোঁটে হাসি রেখে বিদায় দিল তাদের একমাত্র আদরের বোনকে। এখন থেকে যখন ইচ্ছা তখন কাছে পাবে না তাদের বোনকে, ভাবতেই ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে তাদের। শুভ্রার আরাম আলাদা একটা গাড়িতে, আর বাকির আলাদা আলাদা গাড়িতে। পরিবারের সবাইকে শান্ত করতে পারলেও এখন নিজেকে অশান্ত লাগছে শুভ্রার। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, নিঃশব্দে কান্না করছে সে। আদৌ কি সে কাছের মানুষগুলোকে আগলে রাখতে পারবে? তাকেই তো চারিদিক থেকে বিপদ ঘিরে রেখেছে। ভাইরা এতদিন তার ঢাল ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু এখন নতুন পরিবেশে কিভাবে সে নিজেকে সামলাবে? হাজার প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে শুভ্রার। আরাম পাশে বসে শুভ্রাকে পর্যবেক্ষণ করছে। মেয়েটার চোখের পানি তার মোটেও সহ্য হচ্ছে না। শুভ্রার মাথা আলগোছে নিজের কাঁধে রাখে আরাম। শুভ্রা বাধা দেয় না। এখন তার একটা ভরসাযোগ্য কাঁধের দরকার ছিল, যেটা তার মন্ত্রীমশাইয়ের। গোলাপ ফুলের সজ্জিত বিছানার ঠিক মাঝে শুয়ে আছে শুভ্রা। পাশে আরাম, আর তার এক হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে বসে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরাম শুভ্রার দিকে। মায়াবী মুখখানা এতটুকু সময় শুকিয়ে গেছে শুভ্রার। ঠোঁটজোড়া হালকা কালো হয়ে আছে। খোপা করে রাখা চুলগুলো খুলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আরামের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে শুভ্রার গালে। ছেলে মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু আরাম কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আজ আবারও প্রিয় মানুষকে হারানোর ভয় তার মনে জেঁকে বসেছে। চোখ বন্ধ করে ফেলে আরাম। চোখের সামনে ভেসে উঠেছে 3 বছর আগের সেই কালো অতীত, তার ব্যর্থতা। ভাইয়া, তুমি পারোনি আমাকে বাঁচাতে। তুমি ব্যর্থ ভাইয়া, তুমি ব্যর্থ। জানো ভাইয়া, খুব কষ্ট হয় আমার শরীর খুব জ্বলে ভাইয়া। একটু ওষুধ লাগিয়ে দিবে ভাইয়া? আমি তো সহ্য করতে পারি না। তুমি না তোমার এই ছোট্ট বোনটার কষ্ট একটু সহ্য করতে পারো না? আমি মরে যাচ্ছি ভাইয়া, ওরা পুড়িয়ে ফেলেছে আমাকে। নীলা বলে চিৎকার করে ওঠে আরাম। ঘর সাউন্ডপ্রুফ হওয়ায় সে আওয়াজ বাইরে যায় না। সে ব্যর্থ ভাই হিসেবে সে একজন ব্যর্থ মানুষ, যে ব্যর্থতা তাকে 3টা বছর ধরে কুরে কুরে খাচ্ছে। কিন্তু স্বামী হিসেবে সে ব্যর্থ হতে চায় না। আরাম নিজের দিকে তাকায়। পাঞ্জাবির উপরের দিকে 2টা বোতাম ছিঁড়ে গিয়েছে। গলার কাছে নখের দাগ বসেছে। হালকা রক্ত জমাট বেঁধেছে জামা জায়গাগুলোতে। দীর্ঘ 31 বছরের অবিবাহিত জীবনের সমাপ্তি ঘটিয়ে একরাশ আশা নিয়ে বাসর ঘরে ঢুকল আরাম। বাড়িতে আসার পর শুভ্রাকে বরণ করে তার ঘরে রেখে যাওয়া হয়েছে। ঘরের দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াতেই তার পাঞ্জাবি 2 হাতে খামচে ধরে শুভ্রার হাতের বড় বড় নখ বিঁধে যাচ্ছে আরামের শরীরে। তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তার। সাপের মতো ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ছে সে। ভূত দেখার মতো চোখ বড় বড় করে দেখছে আরাম শুভ্রাকে। কোথায় তাকে সালাম করবে তা না করে তার পাঞ্জাবি এভাবে ধরেছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, কোথায় ছিলেন? ওই নিহার কাছে ছিলেন আপনি? কেন ছিলেন নিহার কাছে? কেন? জবাব দিন। আমাকে ভালো লাগে না আপনার? কি নেই আমার মধ্যে? আপনি কেন যাবেন ওর কাছে? কেন? আপনি আমায় বলুন, আপনি যাননি ওর কাছে। কি হলো বলুন? পাগল পাগল লাগছে শুভ্রার। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, একই সাথে বুকেও ব্যথা অনুভব করছে। আরামের পাঞ্জাবি খামচে ধরে একই কথা বারবার বলে যাচ্ছে। কেন গিয়েছিলেন আপনি ওর কাছে? টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে শুভ্রার। অসম্ভব পরিমাণে লাল হয়ে গিয়েছে চোখ জোড়া। আরাম ঠায় দাঁড়িয়ে আছে। আরামের পাঞ্জাবি থেকে শুভ্রার হাতের বাঁধন আস্তে আস্তে খুলে যেতে শুরু করেছে। চোখ জোড়া বন্ধ হয়ে এসছে শুভ্রার। পরে যেতে নিলেই শুভ্রার নরম কোমল কোমল পুরুষালী হাত চেপে ধরে আরাম। শুভ্রা চোখ বন্ধ করে ফেলেছে। আরাম আলগোছে কোলে তুলে নেয় শুভ্রাকে, বিছানায় শুইয়ে দেয়। পাশে শুভ্রার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বসে পড়ে সে। নিজেকে শান্ত করে আরাম ইনজেকশনের মাধ্যমে শুভ্রার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত বের করে নেয়। একটা কাচের ছোট্ট শিশিতে ভরে ফোন করে কাউকে। অপর পাশের ব্যক্তির কথা শুনে আরাম আলগোছে ঘর থেকে বের হয়। বাড়ির বাইরে এসে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাতে তুলে দেয় শিশিটা। ছেলেটা চলে যায় শিশিটা নিয়ে। আরাম যেভাবে বাইরে বেরিয়েছিল ঠিক সেভাবেই আলগোছে বাড়িতে প্রবেশ করে। সন্তপর্ণে নিজের ঘরে ফেরে বিছানায় শুয়ে থাকা শুভ্রার এক পাশে সে নিজেও শুয়ে পড়ে। অন্যদের মতো হয়তো আজকে তার বাসরটা স্বাভাবিক হতো। ঘরে প্রবেশ করে ফুলসজ্জিত বিছানায় লাল টুকটুকে শাড়ি পরে এক হাত ঘোমটা টেনে লজ্জা মাখা মুখে বসে থাকতে হতো তার বউ। আরামের উপস্থিতি টের পেয়ে হয়তো সালাম করত। আরাম বাধা দিয়ে বুকে জড়িয়ে নিত। হাজারো ভাবনার মাঝে শুভ্রার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ে আরাম নিজেও টের পায় না। সকালে স্নিগ্ধ আলোয় চোখ খুলে শুভ্রা।
নিজেকে আবিষ্কার করে কারোর প্রশস্ত বুকে। ধরফরিয়ে উঠতে নিলে দেখে সে তার মন্ত্রীমশাইয়ের বুকে। স্বপ্ন ভেবে নিজের হাতে চিমটে কাটে শুভ্রা। ব্যথা পায়, মনে পড়ে মন্ত্রীমশাই এখন তার ব্যক্তিগত পুরুষ। বারান্দার দরজা খোলা থাকায় সকালের মিষ্টি রোদ ভেতরে প্রবেশ করছে। আরহামের মুখের ওপর পড়েছে, দেখে মনে হচ্ছে আরহামের মুখশ্রী থেকে আলো ছড়াচ্ছে। শুভ্রা আলতো হাতে স্পর্শ করে আরহামের মুখ। নড়ে চড়ে ওঠে আরহাম, শক্ত করে জড়িয়ে ধরে শুভ্রাকে। ঘোর কাটে শুভ্রার, মাথাটা কেমন ঝিম ধরে আছে। রাতে তার আর মন্ত্রীমশাইয়ের বাসর ছিল মনে পড়তেই নিজের দিকে ভালোভাবে তাকায় শুভ্রা। না, কোনো পরিবর্তন দেখতে পেল না। রাতে তো সে বিছানায় বসে অপেক্ষা করছিল আরহামের। তারপর কী হয়েছিল কোনোভাবেই মনে করতে পারছে না। মনে করতে গেলেই মাথায় ব্যথা অনুভব করছে। শুভ্রা হয়তো কালকে সারাদিনের অত ধকলের কারণে এমন হচ্ছে শুভ্রার। সাবধানতার সাথে আরহামের হাতের ভেতরে ঠিক বের হয় শুভ্রা। আরহামের এত সুন্দর ঘুম কোনোভাবেই ভাঙতে চাচ্ছে না সে। কাবার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হলে হয়তো কিছুটা হালকা লাগবে। শুভ্রা যাওয়ার পরই চোখ খুলে আরহাম। সে এতক্ষণ জাগনা ছিল। মৃদু এসে আবারও চোখ বন্ধ করে শুয়ে থাকে। গোলাপ ফুলের সজ্জিত বিছানার ঠিক মাঝে শুয়ে আছে শুভ্রা। পাশে আরহাম শুভ্রার এক হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে বসে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরহাম শুভ্রার দিকে। মায়াবী মুখখানা এতটুকু সময় শুকিয়ে গেছে। ছোটজোড়া হালকা কালো হয়ে আছে। খোপা করে রাখা চুলগুলো খুলে চারিদিকে ছড়িয়ে ছিটে আছে। আরহামের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে শুভ্রার গালে। ছেলে মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু আরহাম কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আজ আবারও প্রিয় মানুষকে হারানোর ভয় তার মনে জেঁকে বসেছে। চোখ বন্ধ করে ফেলে আরহাম। চোখের সামনে ভেসে উঠেছে 3 বছর আগের সে কালো অতীত, তার ব্যর্থতা। ভাইয়া, তুমি পারোনি আমাকে বাঁচাতে। তুমি ব্যর্থ ভাইয়া, তুমি ব্যর্থ। জানো ভাইয়া, খুব কষ্ট হয় আমার শরীর খুব জ্বলে ভাইয়া। একটু ওষুধ লাগিয়ে দিবে ভাইয়া? আমি তো সহ্য করতে পারি না। তুমি না তোমার এই ছোট্ট বোনটার কষ্ট একটু সহ্য করতে পারো না? আমি মরে যাচ্ছি ভাইয়া, ওরা পুড়িয়ে ফেলেছে আমাকে। নীলা বলে চিৎকার করে ওঠে আরহাম। ঘর সাউন্ডপ্রুফ হওয়ায় সেই আওয়াজ বাইরে যায় না। সে ব্যর্থ। ভাই হিসেবে সে একজন ব্যর্থ মানুষ, যে ব্যর্থতা তাকে 3টা বছর ধরে করে করে খাচ্ছে। কিন্তু স্বামী হিসেবে সে ব্যর্থ হতে চায় না। আরহাম তাকায় নিজের দিকে। পাঞ্জাবির উপরের দিকের 2টো বোতাম ছিঁড়ে গিয়েছে। গলার কাছে নখের দাগ বসেছে। হালকা রক্ত জমাট বেঁধেছে জায়গাগুলোতে। দীর্ঘ 31 বছরের অবিবাহিত জীবনের সমাপ্তি ঘটিয়ে একরাশ আশা নিয়ে বাসার ঘরে ঢুকল আরহাম। বাড়িতে আসার পর শুভ্রাকে বরণ করে তার ঘরে রেখে যাওয়া হয়েছে। বন্ধুবান্ধব খুব বেশি না থাকায় ঘরে ঢুকতে অসুবিধা হয়নি। কাজিনদের হাতে তাদের পাওনা বুঝিয়ে দিয়ে সে ঘরে ঢুকেছে। ঘরের দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াতেই তার পাঞ্জাবির 2 হাতে খামচে ধরে শুভ্রা। শুভ্রার হাতের বড় বড় নখ বিঁধে যাচ্ছে আরহামের শরীরে। তাতে কোনো ভ্রুক্ষেপ নেই শুভ্রার। সাপের মতো ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ছে সে। ভূত দেখার মতো চোখ বড় বড় করে দেখছে আরহামকে। নিজেকে শান্ত করে আরহাম ইঞ্জেকশনের মাধ্যমে শুভ্রার শরীরে কয়েক ফোঁটা রক্ত বের করে নেয়। আরহাম শুভ্রার বাম হাত ইঞ্জেকশন পুশ করে তার কিছুটা নিচে আরও একটা ইঞ্জেকশনের চিহ্ন দেখতে পায়। খুব সম্ভবত কিছু সময় আগের হবে, তাই তো হালকা ফুলে উঠেছে। একটা কাচের ছোট্ট শিশিতে ভরে ফোন করে কাউকে। অপর পাশের ব্যক্তির কথা শুনে আরহাম আলগোছে ঘর থেকে বের হয়। বাড়ির বাইরে এসে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাতে তুলে দেয় শিশিটা। ছেলেটা চলে যায় শিশিটা নিয়ে। আরহাম যেভাবে বাইরে বেরিয়েছিল ঠিক সেভাবেই আলগোছে বাড়িতে প্রবেশ করে। সন্তর্পণে নিজের ঘরে ফেরে। বিছানায় শুয়ে থাকা শুভ্রার একপাশে সে নিজেও শুয়ে পড়ে। অন্যদের মতো হয়তো আজও তারও বাসারটা স্বাভাবিক হতো। ঘরে প্রবেশ করে ফুলসজ্জিত বিছানায় লাল টুকটুকে শাড়ি পরে এক হাতে ঘোমটা টেনে লজ্জামাখা মুখে বসে থাকতো তার বউ। আরহামের উপস্থিতি টের পেয়ে হয়তো সালাম করত। আরহাম বাধা দিয়ে বুকে জড়িয়ে নিত। হাজারো ভাবনার মাঝে শুভ্রার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ে আরহাম নিজেও টের পায় না। গতকাল রাতে বাড়িতে আসার পর আরহামের মা চাচিরা মিলে তাদের বরণ করে ভেতরে প্রবেশ করায়। এর মধ্যে আরহামের কাজিনরা মিলে শুভ্রাকে ঘরে নিয়ে যায়। ঘরে ঢোকা মাত্রই থমকে যায় শুভ্রা। সে যেভাবে কল্পনা করেছিল তার থেকেও কয়েকগুণ সুন্দর করে সাজানো হয়েছে। বিছানার মাঝে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে লাভ শেপ তৈরি করা। তাছাড়া ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব জায়গায় ক্যান্ডেলের সাথে গোলাপের সমারোহ। সবাই মিলে শুভ্রাকে বিছানার মাঝে বসিয়ে দেয়। আরহামের কাজিন বোনেরা বিবাহিত হওয়ায় নানান রকম লজ্জা দিতে শুরু করে শুভ্রাকে।
এক একজন একই রকম লাগামহীন কথা শুনে কান গরম হয়ে যায় শুভ্রার। মনে হচ্ছে এখনই কান দিয়ে ধোয়া বের হবে। অস্বস্তি শুরু হয় তার। পাশে বসা রাইমার হাতের উপর হাত রেখে শুভ্রা। রাইমা বুঝতে পারে শুভ্রার অবস্থা। সে কোনো রকমে সবাইকে নিজের ঘরে থেকে বের হয়। শুভ্রাকে ইশারা করে যায় সবাইকে বাইরে রেখে। শুভ্রা সম্মতি জানায় কাজিনদের মধ্যে কেউ কোনোদিন আরহামের ঘরে প্রবেশ করার সাহস পায়নি। তাছাড়া সবসময় লক করা থাকে। আজকে যখন সুযোগ পেয়েছে কিছুতেই তারা বের হতে চায় না। রাইমা অনেক কষ্টে তাদের নিয়ে বের হয়। সবাই যাওয়ার পর শুভ্রা বড় একটা নিঃশ্বাস ছাড়ে। দম বন্ধ হয়ে যাচ্ছিল তার। ভীষণ লজ্জা করছে তার। কল্পনায় আরহামকে নিয়ে নানান রকম স্বপ্ন জাগাতে থাকে ব্যস্ত হয়ে পড়ল নেহা। চারিদিকে ভালোভাবে দেখে নিল নেহা। ধীর পায়ে শুভ্রার কাছে গিয়ে বসল। পাশে কত উপস্থিতি টের পেতেও শুভ্রা তাকায় সেদিকে। নেহাকে দেখে লজ্জারাঙা মুখ গম্ভীর হয়ে যায়। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও দেখেনি নেহাকে। রাইমার অদিতি স্টেজে বলেছিল নেহা বিয়েতে উপস্থিত ছিল না। নেহা ঈর্ষার্থক দৃষ্টিতে দেখে শুভ্রাকে। মেয়েটা তার থেকেও সুন্দর, এই জন্য বুঝে আরাম এই মেয়েকে বিয়ে করেছে। চল শক্ত হয়ে যায় নেহার। আমি নেহা, আরামের কাজিন। আরামে কমপক্ষে হলেও নেহার থেকে 5-6 বছরের বড় হবে। তাহলে এভাবে নাম ধরে ডাকবো কেন? আপু, আমি যত জানি আপনি মন্ত্রীর মশাইয়ের চাচাতো বোন। আপনি ওনার থেকে কমপক্ষে হলেও 5-6 বছরের ছোট হবেন, তাহলে নিজের ভাইকে এভাবে নাম ধরে বলছেন কেন? আরাম আমার নিজের ভাই নয়, তাই যে নাম ধরে ডাকতে পারবো না। তাছাড়া আমি আরামকে ছোটবেলা থেকে ভালোবাসি। আরাম আমাকে ভালোবাসে। মাঝখানে তুমি কাটা হয়ে ঢুকে পড়েছ। তুমি জানো আমি এতক্ষণ কোথায় ছিলাম? দাঁতে দাঁত চেপে নেহার কথা শুনছে শুভ্রা। নেহার একটা কথা যে সত্যি নয় সে জানে, তবু রাগ হচ্ছে তার। রাগ নিয়ন্ত্রণ করে মুচকি এসে বলে, আচ্ছা বুঝলাম মন্ত্রীমশাই আপনাকে ভালোবাসে। যেহেতু এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তিনি এখন থেকে তার বউকে মানে আমাকে ভালোবাসবেন। তার মানে কি দাঁড়ালো? এক সময় ভালোবাসতে আপনাকে, যদিও সঠিক কিনা সন্দেহ, কিন্তু এখন তার সর্বত্র জুড়ে আমার বাস। বুঝলেন আমার জামাইয়ের বোন ননিদিনী? নেহার হাত হালকা করে টেনে দেয় শুভ্রা। তাজ্জব বনে যায় নেহা। হাসে শুভ্রা। নেহার গা জ্বলে যাচ্ছে। এই মেয়ে ননদিনী কাকে বলছে? আরাম আমার, শুনেছ তুমি? যাই হোক, তুমি জানো আমি আরামের কাছ থেকে আসলাম। ইস, আমাকে ছাড়তেই চাচ্ছিল না। মাঝে কয়েক বছর আমি ছিলাম না এখানে, সেজন্য ভালো করে একেবারে দিয়ে দিচ্ছিল। তোমার সাথে বিয়ে তো পরিবারের চাপে পড়ে করেছে। কিছুদিন পর তোমাকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসবে। নিজের ব্যক্তিগত পুরুষকে নিয়ে অন্য কোনো নারীর মুখে এরকম কথা কেউ সহ্য করতে পারে না। শুভ্রা পারছে না। মাথায় রক্ত উঠে যাচ্ছে তার। বাম হাতে হঠাৎ পিঁপড়া কামড় দেওয়ার মতো কথা ব্যথা হলো, কিন্তু রেগে থাকার কারণে এড়িয়ে গেল। মানুষ বরাবরই রাগের মাথায় সবসময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। শুভ্রার ক্ষেত্র ব্যতিক্রম হলো না। সমস্ত রাগ আরামের ওপর উঠতে লাগলো। ভুলে গেল নেহা আর মন্ত্রীমশাইয়ের মধ্যকার সম্পর্ক কেমন। মাথার ঘুরতে শুরু করলেও মন্ত্রীমশাই নেহার কাছে ছিল। নেহা উঠে দাঁড়ালো। তার কাজ শেষ। যা করতে এসেছিল সেটা করতে পেরেছে। হাসি মুখে ঘর থেকে বের হতে নেয় সে। দরজার কাছে আসতেই রাইমার মুখোমুখি হয়। রাইমা ভুরু কুচকে তাকায় নেহার দিকে। আপু, তুমি এখানে কি করছো? কেন আসতে পারি না? তোদের ভাইয়ের বউকে দেখতে এসেছিলাম। দেখা শেষ, এখন চলে যাচ্ছি। তুইও চল, আর এখানে থাকতে হবে না। আরামের আসার সময় হয়েছে। রাইমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নেহা টেনে নিয়ে যেতে শুরু করে। রাইমার সন্দেহ হয় নেহার ব্যবহারে, কিন্তু আরামের আসার সময় হচ্ছে বিধায় সে আর এসব নিয়ে ঘাটে না। আর মনে করতে পারছে না শুভ্রা রাইমাদের ঘর থেকে বেরোতে দেখেছিল সে রাতে। তারপর কি হয়েছে, আরাম কখন এসছে, কিছুই মনে নেই তার। হাজার চেষ্টা করার পরও যখন মনে করতে পারল না, তখন এক প্রকার বাধ্য হয়েই আরামকে ঘুম থেকে জাগাতে শুরু করলো। একমাত্র আরামই তাকে সব বলতে পারবে। শুভ্রা আলতো হাতে আরামের মাথার চুলে বিলি কাটতে কাটতে ডাকতে শুরু করেন। কিন্তু শুভ্রাকে জানতো, যখন সে রাতের কথা মনে করায় মগ্ন ছিল, তখন আরাম তাকে মুগ্ধ নয়নে দেখেছে। সদ্য ফোটা পদ্ম ফুল দেখছে আরাম। সে ফুলে শিশিরের ন্যায় পানি জমেছিল। স্নিগ্ধতার সাথে মুগ্ধতা ছড়িয়েছিল। তখন তার মাথায় একটা নাম এসেছিল, শুভ্রপরী। তার শুভ্রপরী। শুভ্রা যখন তাকে ডাকতে ধরে, তখনই সে আবারও চোখ বন্ধ করে ফেলে। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই উঠুন। এই যে মন্ত্রীমশাই, আরে উঠুন না। আরাম শুভ্রাকে নিজের বুকের উপরে টেনে জড়িয়েতে নেয়। হা হয়ে যায় শুভ্রা। এই মন্ত্রী ঘুমের মধ্যে তার সাথে কি শুরু করলো? আরাম ঘুম জড়ানো গলায় বলে, ঘুমাতে দাও বউ। এত সকাল সকাল ডাকছো কেন? এমনিতে রাতে তোমার জন্য ঘুমাতে পারিনি।
আমার জন্য ঘুমাতে পারোনি মানে? কি করেছি আমি? আপনি উঠুন তো, আমাকে রাতে কি হয়েছে বলুন। আমার কিছু মনে পড়ছে না। আরহাম বুকের ওপর থেকে নামিয়ে বিছানায় শুয়ে দেয় শুভ্রাকে। শুভ্রা দুই পাশে দুই হাত রেখে কেমন যেন চাহনি দেখতে শুরু করে তাকে। চোখ পিটপিট করে শুভ্রা। মন্ত্রী হাবভাব মোটেও সুবিধার লাগছে না তার কাছে। আরহামকে দুই হাতে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে চট জলদি উঠে পড়ে সে। বাঁকা হাসে আরহাম। আপনি এমন কেন করছেন? সত্যি করে বলুন, রাতে কি হয়েছে? শুনবেন নাকি প্র্যাকটিক্যাল দেখবে? বলুন আছে বলে আরহাম। শুভ্রা দুই হাতে মুখ চেপে ধরে। উল্টাপাল্টা চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। উল্টাপাল্টা কিছু ভেবে না বউ। আমি ঘরে এসে দেখি ক্লান্ত থাকায় তুমি ঘুমিয়ে পড়েছিল বউ। লজ্জা পায় শুভ্রা। আরাম তার মনের কথা বুঝতে পেরেছে ভেবে। তাছাড়া কথায় কথায় বারবার বউকে ডাকছে। অদ্ভুত এক ভালো লাগায় ঘিরে ফেলেছে শুভ্রাকে। ঘরের বাইরে থেকে রাইমার ডাক শুনে শুভ্রা তাকায় ঘড়ির দিকে। সকাল 8টা বেজে গিয়েছে। নতুন বউ এখনো ঘর থেকে বের হয়নি। কি ভাববে? তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে পড়ে শুভ্রা। আরহাম স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। শুভ্রাকে যা বলেছে তাই বিশ্বাস করেছে। বিশ্বাস করেছে। বিশ্বাস করেছে। বিশ্বাস করেছে।